আসসালামু আলাইকুম। কোয়ান্টাম স্বপ্নের প্ল্যাটফর্ম এইচএসসি রসায়ন দ্বিতীয় পত্র পরিমাণগত রসায়ন রিভিশন এবং টার্গেট ব্যাচে আজকে আমরা স্পেশাল 14 নম্বর লেকচারে আছি। তো আমাদের আজকে স্পেশাল 14 নম্বর লেকচারে আমরা রাজশাহী বোর্ড 22 সালে আসা প্রশ্ন সলভ করব। তো এই জায়গার মধ্যে আমাদের গহনক যে প্রশ্নে সেই প্রশ্নটা কি বলছে আমরা একটু খেয়াল করি। বলছে 1 নং দ্রবণ থেকে 30 ml কে জারিত করতে 2 নং দ্রবণ দরকার হলো। আচ্ছা, এই 1 নং দ্রবণে আছে আমাদের লোহার আকরিক 5 গ্রাম। খেয়াল রাখবা, আমরা কত গ্রাম আকরিক নিয়ে কাজ করতেছি? 5 গ্রাম। তো এটা কিন্তু আমাদের বিশুদ্ধতার পরিমাণের শতকরা হিসাব বের করতে গেলে নিচে থাকবে। আমি বলছিলাম যে যতটুকু পরিমাণ নিয়ে কাজ করি সেই পরিমাণটা থাকে নিচে। কথা কি বুঝছো? এটা হবে আমার ভগ্নাংশের নিচে, আর যতটুকু বিশুদ্ধ লোহা পাবো সেটা হবে উপরে। এটাকে 100 দিয়ে গুণ করলে % হয়ে যাবে। আচ্ছা, তো বলতেছে যে আমাদের 1 নং দ্রবণের মধ্যে 5 গ্রাম লোহার আকরিক ছিল এবং সেই জায়গায় 150 ml সালফিউরিক অ্যাসিড ছিল। তো এখন আমাদের বলছে যে এই যে 1 নং যে দ্রবণ আছে সেই দ্রবণ হতে আমি 150 ml সালফিউরিক অ্যাসিড নিমু না। আমি নিমু কতটুকু? আমি নিমু হচ্ছে গিয়ে 30 ml। তো 1 নং দ্রবণ হতে 30 ml কে জারিত করতে 30 ml সালফিউরিক অ্যাসিড জারিত করতে 2 নং দ্রবণ দরকার। 2 নং দ্রবণে কি আছে? 2 নং দ্রবণে আছে 0.03 মোলার 25 ml পটাশিয়াম ডাইক্রোমেট। তার মানে আমাদের এখানে আয়রন সালফেট পটাশিয়াম ডাইক্রোমেটের বিক্রিয়াটা হবে। জারণ বিজারণ বিক্রিয়াটা বলতে ওই যে সমতাকৃত বিক্রিয়াটা হবে। তারপরে আমাদের বের করতে হবে তাহলে লোহার আকরিকে ভেজালের শতকরা পরিমাণ কত। এখানে খেয়াল রাখবো, আমাদের কিন্তু এখানে বিশুদ্ধতার পরিমাণ বের করতে পারে না, বলছে ভেজাল কতটুকু ভেজাল। তো আমরা কাজ করব, এই যে আকরিক, এই আকরিক বলতে বোঝায় বিশুদ্ধ প্লাস ভেজাল। খেয়াল রাখবা, এই যে 5 গ্রাম, এটা তোমাকে আমি একটু বুঝাই আলাদা কইরা। এই 5 গ্রাম আকরিক এর মানে হচ্ছে এখানে বিশুদ্ধ লোহাও আছে ভেজাল লোহাও আছে। কথা বুঝছো? বিশুদ্ধ প্লাস ভেজালকেই বলা হয় আকরিক। কথা বুঝতে পারছো? এখন এই আকরিক থেকে যদি আমি বিশুদ্ধ লোহার পরিমাণ বের করে ফেলি, সাপোজ মনে করো বিশুদ্ধ লোহার পরিমাণ পাইছি 1.5 গ্রাম। মনে করো আমরা যদি অঙ্ক করে বের করি, মনে করতেছি এই আকরিক থেকে বিশুদ্ধ লোহার পরিমাণ পাইছি 1.5 গ্রাম, মানে খাঁটি লোহা। তো যদি আমি এই 1.5 গ্রাম খাঁটি লোহাটা আকরিক থেকে বাদ দিই তাহলে বুঝতে পারবো যে এই জায়গার মধ্যে ভেজাল আছিল কতটুকু। ভেজাল আছিল 3.5 গ্রাম। আমাদের আকরিক হচ্ছে 5, বিশুদ্ধ লোহা হচ্ছে 1.5 গ্রাম, আর ভেজালের পরিমাণ 3.5 গ্রাম। এটা হচ্ছে ভেজাল, এটা হচ্ছে বিশুদ্ধ লোহা। বুঝতে পারছো? তার মানে আমাদের অঙ্কটা করতে হবে কি, বিশুদ্ধ লোহার মানটা আগে বের করতে হবে। বিশুদ্ধ লোহার মানটা বের করে আকরিক থেকে বিয়োগ করলেই ভেজালের পরিমাণ বের হবে। এই ভেজালের পরিমাণকে শতকরা হিসাব করতে হবে। আমাদের বিশুদ্ধদের পরিমাণ শতকরা বের করতে পারে না, ভেজালের পরিমাণ শতকরা বের করতে বলছে। বুঝছো সিস্টেমটা কি? কোন সিস্টেম আমরা করব? কথা বইলো। ওকে, তো চলো আমরা এখন শুরু করি। তো আমরা এখন আগের মতোই কাজ করব। আমরা এখন বিক্রিয়াটাকে ফার্স্ট অফ অল একটু লিখে নিই। তো আমার 1 নং আর 2 নং যে বিক্রিয়াটা মিশ্রিত হয়ে যাবে, মিশ্রিত হয়ে গেলে কী কী উৎপন্ন করবে আমরা দেখে নিই। তো লিখতেছি যে উদ্দীপকের 1 ও 2 নং দ্রবণদ্বয় মিশ্রিত করলে যেই বিক্রিয়াটা ঘটবে। তো আমার ওই যে আয়রন আর H2SO4 যুক্ত করলে তো আয়রন সালফেট আর গ্যাস, হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। তারপর সেই আয়রন সালফেটের সাথে পটাশিয়াম ডাইক্রোমেট বিক্রিয়া করলে আমার 7 অণু এই সালফিক অ্যাসিড তৈরি হয়। তারপরে 3 মোল আয়রন সালফেট, পটাশিয়াম সালফেট, ক্রোমিয়াম সালফেট আর 7 অণু পানি। এগুলো কিন্তু গত ক্লাসে পড়াইছিলাম, এগুলোকে বুঝাইতে হবে। আর বুঝছো না? তোমার এই লাইনটা মেন, তুমি মনে রাখবা যত অঙ্কই করবা যদি সমতা করতে না পারো কখনো তুমি অঙ্কগুলো সঠিক করতে পারবে না। প্রতিটা অঙ্কই ভুল আসবে। কেন? সমতার মধ্যেই মেন জিনিস। সমতা যদি ভালো করে করতে না পারো প্রতিটা অঙ্কই ভুল আসবে। খেয়াল রাখবা, বি কেয়ারফুল। তো এখন এই বিক্রিয়া থেকে আমি কি লিখতে পারি? এই H2SO4 বাদ দাও। H2SO4 বাদ দিলে দেখবা যে 1 মোল পটাশিয়াম ডাইক্রোমেটকে জারিত করতে
সালফিউরিক অ্যাসিড সরি আয়রন সালফেট লাগে কত মোল? 1 মোল পটাশিয়াম ডাইক্রোমেটকে জারিত করতে আয়রন সালফেট লাগে কত মোল? 6 মোল। গুড। তো আমি এটাই লিখে দিব যে বিক্রিয়া থেকে পাই 6 মোল সালফিউরিক অ্যাসিডের সাথে 6 মোল আয়রন সালফেট বিক্রিয়া করে 1 মোলের সাথে, বা আমি সামনে ঘুরাই লিখতে পারি যে 1 মোল পটাশিয়াম ডাইক্রোমেটকে জারিত করতে 6 মোল আয়রন সালফেট লাগে। তো এখন আমি ওই জায়গার মতো লিখবো সাজায়া যে 1000 ml 1 মোলার পটাশিয়াম ডাইক্রোমেটকে জারিত করতে আয়রন লাগবে 6 × 55.85 গ্রাম। তারপরে একই হিসাব করব এবং আমাদের কত ছিল পাত্রে পাত্রে কত ছিল পটাশিয়াম ডাইক্রোমেট দেখি আসি একটু কত ছিল 25 ml 0.03 মোলার। তো এত ml এত মোলারের সাথে বিক্রিয়া করলে কতটুকু আয়রন লাগবে এটা আমি বের করি আগে। কথা কি বুঝতেছ? প্রশ্নে যেই পরিমাণ ছিল সেই পরিমাণটা আমি এখন দেখব কতটুকু লাগবে। তো এখন লিখতেছি 25 ml 0.03 মোলার পটাশিয়াম ডাইক্রোমেটকে জারিত করতে আয়রন লাগবে, এগুলো সব গুণ হয়ে যাবে উপরের দিকে। তো গুণ হয়ে গেল, তো গুণটুন করলে আমাদের লাগবে 0.2513 গ্রাম। দেখো তো বুঝতে পারছো কিনা? যদি না বুঝো আমাকে বললো, সমস্যা নাই, খেয়াল রাখবে বিষয়গুলো ইম্পর্টেন্ট অনেক। আচ্ছা এখন কথা হচ্ছে আমি কিন্তু 25 ml এর পটাশিয়াম ডাইক্রোমেটকে জারিত করতে আয়রন লাগবে কতটুকু বাহির করছি, কিন্তু আমার প্রশ্নের মধ্যে একটা শর্ত দিয়ে দিয়েছিল। তার শর্তে বলতেছিল যে আমি কতটুকু ml নিয়ে কাজ করব, 30 ml নিয়ে কাজ করব, 30 ml নিয়ে কাজ করব। তো আমরা এখন লিখব যে 30 ml থেকে 30 ml কে জারিত করতে 30 ml কে জারিত করতে 1 নং দ্রবণ হতে 30 ml কে জারিত করতে আমার আয়রন লাগবে এত গ্রাম। খেয়াল রাখো আমাদের বলছে যে 30 ml নিয়ে কাজ করতে, আমাদের আছে 150, আমরা 150 হিসাব এখনো করি নাই। আমাদের 150 ml যে সালফিউরিক অ্যাসিড আছে এটা আমরা সেখানে হিসাব করি নাই। তো আমি এখানে লিখতেছি যে আমার 1 নং দ্রবণ থেকে যদি 30 ml নেই, 30 ml এই পটাশিয়াম ডাইক্রোমেটটা যদি আমি বিক্রিয়া করাই তাহলে কতটুকু আমার আয়রন লাগবে। 25 ml এর জন্য তো লাগতেছে 0.2513, 25 ml এর জন্য লাগতেছে কতটুকু 25 ml মানে 25 ml এত মোলারের জন্য লাগতেছে 0.25। তো এখন আমি 30 ml নিয়ে কাজ করব, মানে 30 ml থেকে কতটুকু আয়রন পাচ্ছি, 30 ml থেকে আয়রন পাচ্ছি আমি 0.25। তো 150 ml থেকে আয়রন পাবো কতটুকু, আমাদের তো আসলে 150 ml H2SO4 সাথে বিক্রিয়া করলে কতটুকু আয়রন পাওয়া যায় এটা বের করতে হবে, কারণ মোট ছিল 150 ml। তো এখান থেকে আমরা 30 ml নিতেছি। তো লিখতেছি প্রথমে যে 30 ml থেকে আমরা আয়রন পাবো, আমরা 30 ml নিয়ে কাজ করলে আয়রন পাবো আসলে এত গ্রাম। খেয়াল করো 30 ml থেকে আমরা আয়রন পাচ্ছি এত গ্রাম, যে গ্রামটা পাইছি এটা 30 ml থেকে পাইছি, যতটুকু থেকে আমার বের করতে বলছে অতটুকুই আমরা পাইছি। এই লাইনটা একটু কষ্ট করে মুখস্থ করা ট্রাই করো। আমাদের যেই মানটা বের হয়েছে পটাশিয়াম ডাইক্রোমেট যতটুকু ছিল অতটুকু ব্যবহার করে যেই মানটা বের হয়েছে সেই মানটা আমি যতটুকু কাজ করতে চাচ্ছিলাম ও ঠিক অতটুকু থেকেই বের হচ্ছে, এটা আমার মনে করে নিতে হবে। আমাদের যে প্রশ্নে বলতো যে 40 ml নিয়ে কাজ করো, তাহলে 40 ml থেকে আমি আয়রন পাইতাম এতটুকুই, মানে এতটুকু করার পরে মানে আমাদের পরবর্তী যে যোগটা ছিল সেই যোগটা যতটুকু ছিল অতটুকু সব নেওয়ার পরে যে মানটা পাবো সেই মানটা হবে প্রশ্নে দেওয়া যতটুকু ml ছিল অত ml এর সমান, অত ml সমান যোগ থেকে আমরা কি পাবো আয়রনের পরিমাণ পাবো। এটা একটু মুখস্থ করবা এই লাইনটা, কথা কি বুঝছো? জি স্যার। তো
এরপরে আমাদের 1 নং যে পাত্র, সেই পাত্রের মধ্যে আমার মোট পরিমাণ ছিল 150 ml। তো লিখবো 150 ml থেকে আমার আয়রন পাওয়া যাবে, বিশুদ্ধ আয়রন পাওয়া যাবে কত গ্রাম? এই যে গুণটন করলে 1.26 গ্রাম। তো 150 ml এর সম্পূর্ণ যে ছিল H2SO4 যুক্ত যে যৌগ ছিল, সম্পূর্ণ থেকে আমি বিশুদ্ধ আয়রন পাচ্ছি মাত্র 1.5 গ্রাম। তো আমার আকরিক ছিল কত গ্রাম? কথা বলো, আকরিক ছিল কত গ্রাম? আমরা কতটুকু আকরিক নিয়ে কাজ করছিলাম? ভুলে গেছো? দেখো এখান থেকে বলতে পারো কিনা কতটুকু আকরিক নিয়ে কাজ করতেছিলাম? 5 গ্রাম। হ্যাঁ, ভেরি গুড, 5 গ্রাম। তো এখন এই 5 গ্রাম আকরিক নিয়ে কাজ করতেছিলাম। এই 5 গ্রামের মধ্যে আমি বিশুদ্ধ পাইছি লোহা কতটুকু? মাত্র 1.26। তো এখন লিখবো যে আমাদের ভেজালের পরিমাণ কত হবে? ভেজালের পরিমাণ হবে আকরিক থেকে যতটুকু বিশুদ্ধ লোহা পাইছি এটা বাদ দিব, বুঝাইছিলাম তোমাকে ক্লাসের প্রথমের দিকে। আকরিক থেকে যতটুকু বিশুদ্ধ পাইছি এতটুকু বিশুদ্ধ বাদ দিলে হবে কত? 3.474 গ্রাম। এতটুকু পরিমাণ ভেজাল আমার আছে। কথা বুঝছো? তো এখন এই ভেজালের পরিমাণটা শতকরা বের করব। তো আমি মোট 5 গ্রাম নিছিলাম আকরিক। তো ভেজালের পরিমাণটা হবে সেই 5 গ্রাম আকরিকের উপর ডিপেন্ড করে। তো 5 গ্রাম আকরিক নিছিলাম, আমার ভেজাল পাইছি কত? 3.74 গ্রাম। তো এটাকে 100% দিয়ে গুণ করলে পার্সেন্টে দাঁড়ালো 74.8%। তার মানে উদ্দীপকে লোহার আকরিকে ভেজালের পরিমাণ হচ্ছে 74.8%। দেখো বুঝতে পারলা কিনা পুরো অঙ্কটা? জি স্যার। ওকে, তো এবার আমরা যাইতেছি, আমাদের কি আরেকটা আছে না, ওই যে 3 নাম বাইরে বাম পাশেরটা। আচ্ছা, এখানে আমাদের এখানে এই টপিকটা হচ্ছে ভিন্ন টাইপ, এটা আমাদের কোনো লোহা টোহা নিয়ে কাজ নাই। আচ্ছা, তো আমাদের এখানে কি বলতেছে আমরা দেখি। ঘনয়ে বলছে এ ও বি দ্রবণের মিশ্রণে আর কত গ্রাম ক্যালসিয়াম ধাতু যোগ করলে দ্রবণটি পূর্ণ প্রশমিত হবে, মানে বিক্রিয়ার মধ্যে কোনো কিছু আর বাকিটাকি থাকবে না। তো এখন এটা আমি কেন বের করবো? প্রথমে আমরা বিক্রিয়া করতে হবে যে বিক্রিয়া আছে, সেই বিক্রিয়ার মধ্যে কার সাথে কার বিক্রিয়া হচ্ছে। তো এই জায়গার মধ্যে আমার সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করতেছে পটাশিয়াম হাইড্রোক্সাইড। তো এখন আমাদের কাজ হচ্ছে গিয়া আমরা মোল সংখ্যা বের করব। আমাদের কিন্তু এ দ্রবণের মোল সংখ্যাও দেওয়া নাই, বি দ্রবণের মোল সংখ্যা দেওয়া নাই। তো আমরা মোল সংখ্যা বের করার জন্য একটা সূত্র হয়তো পড়ছিলাম আগে, যে আমাদের এই যে আয়তন আর ঘনমাত্রা গুণ করে পাত্রের আয়তন আর ঘনমাত্রা গুণ করে 1000 দিয়ে ভাগ করলেই কি পাওয়া যায়? মোল সংখ্যা পাওয়া যায়। পড়াইছিলাম না? তো আমি এই কাজটা করব। আমাদের মোল সংখ্যা নিয়ে কাজ করতে হবে। কত মোল নিয়ে কাজ করতেছি এটা আমি এখন জানি না। তো আমরা এখন মনে করব যে এই এ পাত্রের মোল সংখ্যা, বি পাত্রের মোল সংখ্যা আমি একটু দেখা দিই। এই কাজটা আমার প্রথম কাজ। তো দিবকে এ দ্রবণের ক্ষেত্রে 50 ml 0.5 মোল H2SO4 দ্রবণের মোল সংখ্যা হচ্ছে গিয়ে আমাদের 50 × 0.5 1000 ভাগ করে 0.025 মোল। একই রকমভাবে বি পাত্রের যে আমাদের দ্রবণ ছিল সেই দ্রবণের আমার মোল সংখ্যা বের হবে, সাইন থেকে বের হয়েছে আর কি, 0.007 মোল বের হবে। দেখো বুঝো কিনা। আচ্ছা, এরপরে বিক্রিয়া করতে হবে। পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করলে কী কী যৌগ তৈরি হয় দেখতে হবে। তারপরে আমরা দেখবো যে কতটুকু কী হবে হাবিজাবি ডিসিটিসি। তো এবার দেখো আমি একটু এখান থেকে তোমাদের ইয়াটা বুঝা দিই। তো 1 আর 2 মিশ্রণ যদি বিক্রিয়া ঘটাই তাহলে ঠিক আমার এরকম বিক্রিয়াটাই ঘটবে। তো 1 নংয়ের মধ্যে আমার কী ছিল? সালফিউরিক অ্যাসিড ছিল। 2 নংয়ে ছিল আমার পটাশিয়াম হাইড্রোক্সাইড। তো এখানে আমাদের এখানে যে পটাশিয়াম ছিল সেই পটাশিয়াম সালফেটের সাথে যুক্ত হয়ে পটাশিয়াম সালফেট তৈরি করবে আর পানি তৈরি করবে। দেখো বুঝো কিনা। এ বোঝে সমতা, এ বোঝে কি আমাদের সমতা। একটু ওয়েট।
সরি দেখো। তো এখন এই সমতা করলাম, সমতা করে কি বলতে পারি, 2 মোল পটাশিয়াম হাইড্রক্সাইডের সাথে বিক্রিয়া করে 1 মোল সালফিউরিক অ্যাসিড। দেখো 2 মোল পটাশিয়াম হাইড্রক্সাইডের বিক্রিয়া করে 1 মোল সালফিউরিক অ্যাসিড। তো 1 মোলে কতটুকু বিক্রিয়া করে আমরা দেখি। 1 মোলে বিক্রিয়া করবে যত, আর কত মোল ছিল পটাশিয়াম হাইড্রক্সাইড? পটাশিয়াম হাইড্রক্সাইড ছিল কি 7 × 10⁻³ মোল। তো এত মোলে বিক্রিয়া করবে কত, ওই যে এত ভাগ 2। তো এটা হবে আমাদের এত 3.5 × 10⁻³ মোলের সাথে। দেখো তো এতটুকু বুঝছো কিনা? জি স্যার। তো এখানে আমাদের বুঝতে হবে বিক্রিয়া শেষে অবশিষ্ট কে থাকবে। আমাদের সালফিউরিক অ্যাসিড কত মোল ছিল? সালফিউরিক অ্যাসিড ছিল আমাদের কত মোল ছিল, এই যে জি স্যার, বুঝতে পারছি। আমার একটু ঠান্ডা লাগছে তো আর কি, কথা বলতে পারতেছিলাম তেমন। দেখো তো এখন এই যে 0.025, তো এটা একটু বড়, হ্যাঁ, এটা থেকে আমরা ওই যেটা পাইছি এটা বেশি কম ছোটো করে বিয়োগ করে দিব। তো লিখবো প্রশ্নের পর অতিরিক্ত সালফিউরিক অ্যাসিড বাকি থাকবে। এটা একটু ছোট, এটা বড়। H2SO4 ছিল 0.025, আর আমার প্রশমিত করতে সম্পূর্ণ পটাশিয়াম হাইড্রক্সাইডকে প্রশমিত করতে আমাদের সালফিউরিক অ্যাসিড লাগবে এতটুকু। তো এটা অনেক কম। তো বেশি থেকে কম বিয়োগ দিলে দ্রবণে অতিরিক্ত H2SO4 থেকে যাবে। কত মোল থেকে যাবে? 0.0215 মোল দ্রবণে অতিরিক্ত H2SO4 থেকে যাবে। দেখো তো বুঝতে পারলা কিনা এতটুকু? জি স্যার। এখন কথা হচ্ছে আমাদের এই বাকি পরিমাণ H2SO4কে প্রশমিত করতে চাই, আমি এখন নাই করতে চাই। আমি চাই যে H2SO4 থাকবো না। এখন কতটুকু আমার ক্যালসিয়াম ধাতু যোগ করতে হইব? আমাদের পুরোপুরি তো যোগটা প্রশমিত হয় নাই, অবশিষ্ট থাকতেছে, সালফিউরিক অ্যাসিড অবশিষ্ট রয়ে গেছে। এখন যতটুকু অবশিষ্ট আছে সালফিউরিক অ্যাসিড, সেই অতটুকুকে যদি প্রশমিত করতে চাই তাহলে আর কতটুকু ক্যালসিয়াম অবশিষ্ট থাকবে? কথা কি বুঝছো? এইটা আমরা বের করবো এখন। তো এখন আমরা এই কাজটা একটু করি, ক্যালসিয়ামের সাথে এখন সালফিউরিক অ্যাসিড একটু বিক্রিয়াটা দেখে কিরকম হয়। তো ক্যালসিয়াম ধাতুর সাথে সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করলে এরকম হবে, ক্যালসিয়াম প্লাস H2SO4। তো এখানে ক্যালসিয়াম হাইড্রোজেনের সাথে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে ক্যালসিয়াম সালফেট তৈরি হবে আর H2 গ্যাস তৈরি হবে। তো এই বিক্রিয়া শেষে আমরা বলতে পারি যে এই বিক্রিয়ায় 1 মোল ক্যালসিয়ামের সাথে 1 মোল সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে। ওকে, তো লিখব বিক্রিয়ার মতে 1 মোল H2SO4কে প্রশমিত করতে ক্যালসিয়াম প্রয়োজন 1 মোল। বুঝছো কথা? জি স্যার। এরপর আমাদের বলতেছে যে 0.0251 মোল বাকি ছিল, এই যে। তো এত মোল H2SO4কে প্রশমিত করতে ক্যালসিয়াম প্রয়োজন কত মোল? এত মোলই প্রয়োজন, কারণ কি যে একের লগে এত গুণ করলে তো এতই হবে। বুঝছো? এত মোল H2SO4কে প্রশমিত করতে ক্যালসিয়াম প্রয়োজন এত মোল। বুঝছো? জি স্যার। তো আমাদের ক্যালসিয়ামের মোল সংখ্যা পেয়ে গেছি, বিক্রিয়া থেকে ক্যালসিয়ামের মোল সংখ্যাকে N দিয়ে প্রকাশ করলাম। তো এখন আমাদের পরিমাণ বের করতে বলছে, মোল তো বের করতে বলে নাই, বলছে পরিমাণ কতটুকু, কত গ্রাম, 10 গ্রাম, 20 গ্রাম না 30 গ্রাম। তো আমরা জানতে পারলাম যে যতটুকু সালফিউরিক অ্যাসিড ছিল ততটুকু সালফিউরিক অ্যাসিডকে প্রশমিত করতে এত মোল ক্যালসিয়াম প্রয়োজন। এখন এই এত মোল ক্যালসিয়াম থেকে কত গ্রাম ক্যালসিয়াম আমি পাবো, সেই গ্রামকে আমরা বের করবো। মানে এত মোল তো আমার চাইছে গ্রাম, কত গ্রাম আমার ক্যালসিয়াম লাগবে, কতটুকু পরিমাণ। তো আমরা একটা সূত্র জানি, একটু আমি রাফ হয়ে দেখাইতেছি। আমরা একটা সূত্র জানি যে আমাদের মোল সংখ্যাকে N দিয়ে প্রকাশ করা হয়। তো মোল সংখ্যা N = W/M, যেখানে N হচ্ছে মোল সংখ্যার পরিমাণ, W হচ্ছে কতটুকু পরিমাণ আমার লাগতেছে পদার্থটা, এটা হচ্ছে জাস্ট ভর।
এটা হচ্ছে জাস্ট ভর, যেই ভরটা আমরা বের করবো কতটুকু ক্যালসিয়াম লাগবে, এটা হচ্ছে আণবিক ভর। দেখো তো মনে পড়ে কিনা সূত্রটা, এন এগুলো ডব্লিউ/এম, জি ভর বা আণবিক ভর, এই ভরটা আমরা বের করবো কতটুকু ক্যালসিয়াম লাগবে, কত গ্রাম ক্যালসিয়াম লাগবে। ক্যালসিয়ামের মোল সংখ্যা পাইছি, এত মোল লাগবে, তো এত মোল থেকে আমি গ্রাম কেন বের করব। তো এই যে এন এর সাথে আমরা আণবিক ভর গুণ করে দিব। তো ক্যালসিয়ামের যে পারমাণবিক ভর মানে আণবিক ভর আর কি, তো আণবিক ভরটা কত আমরা জানি n = w/m। ক্যালসিয়াম তো 20, 20 দুগুণা 40 মুখস্থ করবে। হ্যাঁ, এই যে ক্যালসিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 40, এর মান তো পাইছি। তো এখন আমরা যদি করি, ক্যালকুলেশনটা করি, w হবে 40 × 0.25, কারণ 0.25 মোল লাগতেছে ক্যালসিয়াম, আর আমাদের 40 হচ্ছে পারমাণবিক ভর। তো আমাদের গুণটুন করলে ডব্লুর মান পাচ্ছি 0.86 গ্রাম। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে অবশিষ্ট পরিমাণ সালফ্রিক অ্যাসিডের এত মোলকে প্রশমিত করতে ক্যালসিয়াম প্রয়োজন এত মোল, আর এই এত মোল থেকে আমরা ক্যালসিয়ামের পরিমাণ পাচ্ছি 0.86 গ্রাম। অর্থাৎ যতটুকু আমাদের অবশিষ্ট ছিল সালফ্রিক অ্যাসিড পাত্রের মধ্যে, ঠিক ততটুকু সালফ্রিক অ্যাসিডকে প্রশমিত করতে এক্স্যাক্টলি 0.86 গ্রাম ক্যালসিয়াম ধাতু প্রয়োজন, তাহলেই পরিপূর্ণ প্রশমিত হয়ে যাবে। ব্যাস, এটাই আমার উত্তর। দেখো বুঝতে পারলা কিনা এখন। জি স্যার। ওকে, তো এরপরে হ্যাঁ বলো, হ্যাঁ বলো। হ্যাঁ নৌশিন বলো, কমপ্লিট ভালো করে বুঝছো? কোনো প্রশ্ন আছে কোনো জায়গাতে, সমস্যা আছে বুঝতে? না স্যার। আচ্ছা এরপরে বললো, এরপরে সমস্যা কি বললো, আমি আরেকটু পারতে পারি, সমস্যা নেই। আমরা তো বেশ কয়েকটা দেখলাম, 3টার মতো আজকে দেখতে পারছি। লিঙ্ক চলে যাবে তো আমার একটু পরে।